2 বলে 3 রান দরকার। আমি যখন ভিডিওটা করছি 2 বলে 3 রান দরকার। রিপন মন্ডল ব্যাটিংয়ের জন্য প্রস্তুত। ডাগআউটে সবার মধ্যে অনেক চিন্তা কাজ করছে। আমি জানি না কি হবে, কিন্তু আমি বিলিভ করি রিপন মন্ডল এই ম্যাচটা বের করতে পারবেন। রিপন মন্ডল এই ম্যাচটা জেতাতে পারবেন। অন্ততপক্ষে এই বলটাতে রিপন আউট হবেন না। অনেকে মনে এই সংখ্যাটা হয়তো থাকতে পারে যে রিপন আউট হয়ে যেতে পারে। আমি অন্তত বিলিভ করি রিপন আউট হবেন না। এই বিলিভটা এই জন্য করি কারণ 4th ডেতে আমি রিপনকে দেখেছি খুব ক্রাইসিস মোমেন্টে টিকে থাকতে, যখন অন্য পিওর ব্যাটসম্যানরা ব্যাটিং করতে পারছিলেন না, ওই সময়টা তো রিপনকে নট আউট থাকতে দেখেছি। আশা করি রিপন আউট যাবেন না। রিপন ইনশাল্লাহ ম্যাচটা বার করবেন। রান আউট হতে হতে হয়নি। 1 বলে 2 রান লাগে। 1 বলে 2 রান। আব্দুল গাফফার সাকলেন ব্যাটিংয়ে। অ্যান্ড বিলিভ মি, সাকলেন এই ম্যাচটা জেতাবে। এইটা এত মানে জোরালোভাবে আমি বলছি একটাই কনফিডেন্স থেকে, সেটা হলো আমি সাকলেনকে এরকম ম্যাচ এর আগে জেতাতে দেখেছি। হ্যাঁ, সাকলেনের স্টেট হয়তো বলবে যে সাকলেন খুব বেশি রান কখনো করেনি, সাকলেন তেমন খুব বেশি ভালো ব্যাটসম্যান হয়তো না, অনেকে হয়তো জানেন না সাকলেন কতটা ভালো ব্যাটিং করে। বাট সাকলেন এরকম ক্রাইসিস মোমেন্টে অনেক ম্যাচ জিতিয়েছেন। ট্যাপ টেনিসে তো অহরহ ম্যাচ দেখেছি, কিন্তু মেইন ক্রিকেটেও, গ্যাম বলের ক্রিকেটেও তাকে আমি এরকম সিচুয়েশনে ম্যাচ জেতাতে দেখেছি। এবং আমি যদি বলি, জিয়া কাপের একটা ম্যাচ রংপুর বিভাগের হয়ে ঢাকা মেট্রোর এগেনস্টে সম্ভবত এই ম্যাচটা ছিল, সিটি ক্লাবের মাঠে। অনেক উইকেট চলে গেছিলো, 200+ রান, 260, 65, 70 এরকম হয়তো চেস করতে হতো, খুব দ্রুত উইকেট চলে গেছিলো। এবং শেষে বোধ হয় 5 ওভারে, 5 কি 6 ওভারে এরকম সময়ে 80 রানের মতো লাগতো, কোনো উইকেট নাই। সাকলেন ওই ম্যাচ জিতিয়েছিলেন 4 বল হাতে রেখে। তো সাকলেন ব্যাটিংটা পারেন। হ্যাঁ, বড়দের ক্রিকেটে বড় জায়গায় এসে তিনি হয়তো ওই নিজের ইয়াটা দেখাতে পারেননি, সামর্থ্যটা, কিন্তু আমি জেনুইনলি বিলিভ করি 1 বলে 2 রানের এই ম্যাচ সাকলেন বের করবেন। বাংলাদেশ অন্তত সাকলেন ব্যাটিংয়ে থাকলে হারবে না। ইভেন সাকলেন এই বল ছক্কা মেরে দিতে পারেন, ইউ নেভার নো, বাট বাংলাদেশ অ্যাটলিস্ট এই ম্যাচ হারবে না। মানে সাকলেন এই ভুল করার ছেলে না। বাট তারপরও ক্রিকেটে সব কিছুই সম্ভব, ক্রিকেট গোল বলে খেলা। বাট অন্ততপক্ষে ম্যাচটা ড্র হয়েছে, 1টা রান হয়েছে, এটাই সবচেয়ে বড় স্বস্তির ব্যাপার। সুপার ওভার হবে, বাংলাদেশের জন্য একটা বড় অপরচুনিটি এই ম্যাচটা জেতার। বাংলাদেশের জন্য আসলেই খুব ভালো একটা অপরচুনিটি ছিল চ্যাম্পিয়ন হওয়ার। শেষ অব্দি সুপার ওভারে বাংলাদেশ জিততে পারেনি। গল্পটা প্রায় সবাই হয়তো আপনারা জানেন। 7 রানের লক্ষ্য ছিল। 7 রানের লক্ষ্য যে কোনো দিন ডিফেন্ড করা আসলে ডিফিকাল্ট। বাট রিপন মন্ডল যখন বোলিংয়ে, তখন আসলে অনেকে হয়তো আশা করেছিলেন গত ইন্ডিয়া ম্যাচে তিনি যে বোলিংটা করেছিলেন এরপর। বাট শেষ অব্দি আসলে হয়নি, রিপনও পারেননি বাংলাদেশকে জেতাতে। কিন্তু এই টুর্নামেন্টে আমার চোখে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তির নাম রিপন মন্ডল। রিপন এর আগে অনেক জায়গায় অনেক ভালো করেছেন, বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন, একটা টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছিলেন, টানা ভালো করেছেন। বাট তাকে সবসময় মানুষ মিসআন্ডার এস্টিমেট করতো। তার অতীতে করা 2-1টা খারাপ ওভার, 2-1টা খারাপ ম্যাচকে সবসময় টেনে আনতো। অ্যাটলিস্ট এবার বোধহয় মানুষ, সাধারণ মানুষ, আমরা সবাই বুঝতে পেরেছি যে রিপন মন্ডল ঠিক কতটা সামর্থ্যবান এবং রিপন মন্ডল অন্য অনেকের চাইতে কোন জায়গাগুলোতে আলাদা। সো নতুন করে আসলে রিপনকে নিয়ে কথা বলা তেমন কিছু নেই। রিপনের জন্য অনেক ভালো হলো যে তিনি এবার অনেক সিচুয়েশনে বোলিং করেছেন, যে সিচুয়েশনগুলো হয়তো তিনি অন্য কোথাও পেতেন না। এবং এইগুলোতে তিনি যেভাবে রিঅ্যাক্ট করেছেন, তাকে ভবিষ্যতে এই এক্সপিরিয়েন্সগুলো অনেক বড় পেস বোলার বানাবে ইনশাল্লাহ, এটা আমি জেনুইনলি বিলিভ করি। ওভারঅল বাংলাদেশ এই টিমের সবার পারফরমেন্স নিয়ে আসলে কথা বলার তেমন কিছু নাই। কার পারফরমেন্স নিয়ে কথা বলবেন? ব্যাটিংয়ে হাবিবুর রহমান সোহান ছাড়া আকবর আলীর প্রথম ম্যাচের একটা ইনিংস। এর বাইরে আসলে কার কথা বলবেন? মেহরাব হোসেন ওহিন একটা দারুণ ইনিংস খেলেছেন। মানে এরকম ছোটোখাটো, আজকের ম্যাচে রাকিবুল খেললেন, রিপন, আব্দুল গাফফার সাকলেন। কিন্তু সাকলেন, রিপন, রাকিবুলদের কাজটা তো ব্যাটিংয়ের চাইতে বোলিংয়ে বেশি, যাদের কাজটা মেইনলি ব্যাটিংয়ে। তাদের নিয়ে আসলে খুব বেশি কথা বলার কিছু পাচ্ছি না। জাওয়াদ আবরার, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, প্রত্যেকেই কম সুযোগ পান নাই। প্রত্যেকটা ম্যাচ খেলেছেন অলমোস্ট শুরু থেকে। আজকে শুধু জাওয়াদ আবরার ড্রপ ছিলেন। সিনিয়র হিসাবে ইয়াসির আলী রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন, ইভেন আবু হায়দার রনি, তিনজনেরই যে ধরনের পারফর্ম করা উচিত ছিল, সেই হিসাবে তারা আসলে খুব নিরাশ করেছেন, খুবই হতাশ করেছেন। মানে এরকম একটা জায়গাতে তাদের কাছ থেকে খুব বড় প্রত্যাশা থাকবে, এটাই স্বাভাবিক। বাকি যারা, জাওয়াদ আবরারকে নিয়ে পক্ষে বিপক্ষে অনেক কথা ছিল। আবরারকে দেখা হলো বড়দের ক্রিকেটে তিনি কেমন খেলেন। হ্যাঁ, পেস বোলিংয়ে তিনি অনেক ভালো ব্যাটিং করেছেন, এটা বলতে হবে। স্পিনের এগেনস্টে 1-2টা খুব ভালো শট মেরেছেন, কিন্তু ওভারঅল
আবরার হয়তো বুঝতে পেরেছেন কোন জায়গাগুলোতে এখন তার অনেক উন্নতি আনা দরকার, কারণ টি-20-র মতো একটা টুর্নামেন্ট যেখানে অলমোস্ট প্রত্যেকটা ব্যাটসম্যান রান করেছেন নিজেদের দিনে, সেখানে জাওয়াদ আবরারের রিস্ট্রিক্টেড ফুল টুর্নামেন্ট শেষে 100-র নিচে। তো এটা আবরারের জন্য একটা সতর্কবার্তা যে সবাই যতই বলুক না কেন সে হার্ডিটা সে চাইলেই মারতে পারে, বাট অ্যাকচুয়ালি মারাটা কঠিন, এবং ওই মারাটার জন্য কোন কোন জায়গাগুলো তার উন্নতি আনা দরকার আবরার হয়তো এটা বুঝতে পারবেন। জিসান আলমের কাছে আসলে এখন প্রত্যাশাটা অনেক বেশি থাকে, তিনি আসলে এখন একদম নতুন কেউ না। সেই জায়গা থেকে জিসানও খুবই হতাশ করেছেন আসলে। সো জিসান আবরার দুজনই হয়তো ভালো মতো বুঝতে পারবেন তাদের এখন কোন কোন জায়গাগুলোতে আরও কাজ করা দরকার। এই ম্যাচে নতুন যারা সুযোগ পেয়েছেন অ্যান্ড ওভারঅল বাকি যাদেরকে নিয়ে কথা বললাম না, আসলে কাউকে নিয়ে তেমন কথা বলার নাই। হাবিবুর রহমান সোহান, যা খুবই ভালো লাগছে যে তিনি অ্যাটলিস্ট দেখাতে পেরেছেন যে তার পক্ষে কত কি করা সম্ভব, এবং তিনি যে টানা সব জায়গাতে একটা ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেন। এনসিএল টি-20তে টানা 2 আসরে তিনি খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, এই টুর্নামেন্টে তো তিনি করলেন। অ্যাটলিস্ট তিনি এই জানানটুকু দিতে পেরেছেন যে তিনি যেদিন খেলেন সেই দিনটা শুধুই তার হয়। তো হাবিবুর রহমান সোহানের জন্য এই টুর্নামেন্ট আসলে অনেক বড় একটা জায়গা ছিল, এবং এটা আমি আশা করি সোহানের ক্যারিয়ারটা এখন অনেক বদলে দিতে শুরু করবে। সো সোহানকে অনেক কংগ্রাচুলেশনস, এবং আশা করবো সোহান ভবিষ্যতেও ধারাবাহিকতা বজায় রাখবে। রিপন মণ্ডলকে নিয়ে শুরুতে কথা বলেছি, বোলিংয়ে বোধহয় রিপন মণ্ডল ছাড়া আরেকটা নাম যদি খুব বেশি আলোচিত হয়, বা আরেকটা নামকে যদি খুব বেশি আলোচনা করা উচিত যে নামটা নিয়ে, সেটা বোধহয় আব্দুল গাফফার সাকলেন। মানে আমি জানি যে সাকলেন কত ভালো আর কাটার কয়েন, আমি জানি সাকলেনের স্লোয়ারটা কত ভালো, আমি জানি কোনো ব্যাটসম্যান সাকলেনকে ফেস না করলে মানে খালি চোখে দেখেও তাকে বুঝতে পারবে না সে কোন টাইপের বলার, কারণ সে যত স্লো কাটারটা করে এবং যত ভালো মতো স্লোয়ারটা এক্সিকিউট করতে পারে, এটা আসলে খুব একটা কেউই পারে না। ইভেন আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে মুস্তাফিজুর বাংলাদেশে কেউ যদি খুব ভালো কাটার মারতে পারে, এক্সিকিউট করতে পারে প্রপারলি, সেটা হলো আব্দুল গাফফার সাকলেন। আমি যখন বলেছিলাম তখন হয়তো অনেকের কাছে অনেক বড় কথা মনে হয়েছিল, বাট টুর্নামেন্ট শেষে সাকলেন আসলে প্রমাণ করতে পেরেছেন যে তিনি অ্যাকচুয়ালি কাটারে কতটা ভালো, তার স্লোয়ারগুলো কতটা ভালো, এবং তিনি অ্যাকচুয়ালি একজন প্লেয়ার হিসেবে কতটা ভালো, এবং আজকে তো ব্যাটিংটা করার সুযোগ পেয়ে ব্যাটিংটা ভালো করেছেন। তো সব কিছু মিলে সাকলেনের জন্য আসলে ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা থাকবে। সাকলেন খুবই ভালো করেছেন। রাকিবুলকে নিয়ে বলতে চাই, একটা এমন প্লেয়ার যাকে দেখলে আসলে কনফিডেন্স পাওয়া যায়, যাকে দেখলে মনে হয় যে এই ম্যাচ আমরা হারবো না। তিনি কখনো মানে নেভার গিভ আপ এই মেন্টালিটি নিয়ে সবসময় চলাচল করেন, এবং তিনি কখনো মনে করেন না যে তিনি থাকতে দল হারতে পারে, এবং এই মেন্টালিটিটা পুরো টিমের মধ্যে ছড়াই দেয়। এবং আজকের ম্যাচে ড্র করা, সুপার অবধি যাওয়ার পেছনে রাকিবুলের অনেক বড় অবদান আছে, এবং রাকিবুল পুরো টুর্নামেন্টে যেভাবে বোলিং করেছেন, স্পেশালি টি-20তে তাকে সবসময় রেগুলার খুব ভালো বোলিং করতে দেখা যায় না আসলে, মাঝে মধ্যে তার টি-20তে অনেক খারাপ সময় হয়ে যায়। তো ওই জায়গা থেকে খুবই ভালো একটা টুর্নামেন্ট পার করেছেন, এবং টু বি ভেরি অনেস্ট, রাকিবুলকে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার সময় এসে গেছে। অনেক দিন ধরে তিনি পারফর্ম করছেন, যখন যেখানে খেলেছেন, লাল বল হোক, 50 ওভারের ক্রিকেট হোক, টি-20 ক্রিকেট হোক। তিনি একবার ন্যাশনাল টিমের সাথেও ট্যুর করেছিলেন, পরের সিরিজেই বাদ পড়ে গেছেন। বাট মানে কোনো ম্যাচ না খেলে বাদ চলে যাওয়া, এটা আসলে কি মেসেজ দেয় কাউকে, এটা আমি জানি না। যদি মানে কাউকে খেলাবেনই না তাহলে ডাকাই বা হয় কেন, এটাও আসলে আমি জানি না। কিন্তু রাকিবুল আসলে টানা অনেক দিন ধরে ভালো খেলছেন, তার ব্যাপারটা আলাদা করে হয়তো ভাবার একটা খুব ভালো সময় সুযোগ এসেছে। তো ওভারঅল আসলে খুব আলাদা করে বাংলাদেশ টিমে কাউকে নিয়ে খুব বেশি কথা বলার নাই। বাংলাদেশের এই টুর্নামেন্টে সবচাইতে ওই প্রাপ্তির জায়গা বাংলাদেশের বোলিং লাইন আপ, একই সাথে হচ্ছে প্রাপ্তির জায়গা হলো হাবিবুর রহমান সোহান, এমনকি মেহরাব হোসেন ওহিন। তিনি অ্যাটলিস্ট এতটুকু বিলিভ মানুষকে দিতে পেরেছেন যে তার পক্ষে অনেক দ্রুত রান করা সম্ভব। আমার আসলে আফসোসের জায়গা একটাই, এটা বলেই শেষ করব। আরিফুলের মতো ব্যাটসম্যানকে আপনারা একটা ম্যাচও খেলাতে পারলেন না। এর চেয়ে বড় আফসোসের আসলে কিছু হতে পারে না। আজকে যেই ম্যাচ হলো, যেরকম পিচে খেলা হলো, এরকম সিচুয়েশনে বাংলাদেশের এই টিমের সবচেয়ে বেস্ট যদি আমি কাউকে মনে করি, সেটা আরিফুল। মানে তার পক্ষে এই সিচুয়েশনটা, হ্যাঁ তিনি 0 রান আউট হতে পারতেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার পক্ষে এই সিচুয়েশনটাকে পেছনে ফেলা খুব ভালো মতো সহজ হতো। মানে তিনি তার রিভার্স সুইপ, তার কাভারের উপর দিয়ে মারা, তার সুইপ শট, তার ডাউন দ্য উইকেটে মারা, তার বলারের উপর দিয়ে ছক্কা মারা, তিনি যেহেতু ফুল মাঠ খুব ভালো মতো খেলতে পারেন, 1-2 খেলার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। তো এরকম সিচুয়েশনে আসলে আরিফুলের চাইতে বেস্ট কেউ হতো না। আরিফুল যে কাজটা করতেন সেটাই এসে রাকিবুল করেছেন, এবং রাকিবুল কিন্তু যখন চাপটা তাদের বিপক্ষ দলকে দিয়ে দিতে পেরেছেন, তখন আসলে বিপক্ষ দল কিন্তু কামব্যাক করতে পারে নাই। তো আমি আসলে আরিফুলকে খুব মিস করেছি, আরিফুলের ব্যাটিংটা খুব মিস করেছি। আরিফুলের জায়গায় যিনিই খেলেছেন, যারাই খেলেছেন, তারা আসলে টানা ব্যর্থই হয়েছেন, এবং টানা ব্যর্থ হওয়ার পরও আরিফুলকে একটা ম্যাচও সুযোগ না দেয়া, একটা ফুল টুর্নামেন্ট বেঞ্চে বসে কাটিয়ে দেয়া আরিফুলের মতো ব্যাটসম্যান, মানে এটা একটু অবিশ্বাস্য। মানে এটার পেছনে আসলে আমি কোনো লজিক দেখি না, লজিক খুঁজতেও চাই না। আমি দোয়া করি আরিফুল দেশে ফিরে ডোমেস্টিকে আবার ভালো খেলা শুরু করুক, এবং আরিফুল
এতটা ভালো ক্রিকেট খেলুক, যতটা ভালো খেললে এরপর কখনো তাকে তার মতো ব্যাটসম্যানকে যায় বেঞ্চে বসে থাকতে না হয়, তার মতো ব্যাটসম্যানকে যায় আফসোসে পুড়তে না হয় যে ইস, আমি যদি উইকেটে থাকতাম আমি হয়তো এই ম্যাচটা বের করে ফেলতাম। তো এই তো ওভারঅল এই হলো কথা। স্বাধীন ইসলামকে নিয়ে হয়তো কিছু বললাম না, মৃত্যুঞ্জয়, মাহফুজুর রাব্বি, তাদের নিয়ে আসলে খুব বেশি বলার কিছু নেই। একটাই মাত্র ম্যাচ খেললেন, ফাইনাল ম্যাচ, চাপের মুভমেন্টে। তো যাই করেছেন খারাপ করেননি, খারাপও করেছেন, বাট দোষ দেওয়ার মতো আসলে তাদের দোষ খোঁজার মতো আমি কিছু দেখি না, কারণ যাদের দায়িত্বটা বেশি ছিল তারাই আসলে টানা ব্যর্থ হয়েছেন। তো নতুন একজন এসে এরকম একটা উইকেটে খুব ভালো কিছু করবেন, এটা আসলে অপ্রত্যাশিতই ছিল। বাট যাই হোক, ওভারঅল আফসোসের জায়গায় ওই একটাই, আরিফুলকে না খেলাতে পারা। বাট তারপরও সবশেষে বলবো ফাইনাল অবধি যাওয়া এবং রানার্স আপ হয়ে ফেরা, এটাও ভালো একটা অর্জন। আগামীতে ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে, আগামীতে ইনশাল্লাহ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ ফিরবে এবং সেই দিনটা দেখার অপেক্ষাতেই থাকবো। ওয়েল ডান বাংলাদেশ।